শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, মার্কিন শুল্ক নীতি এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার ভবনে। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক আয়োজিত এই আলোচনায় অংশ নিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজের কাছে আমরা সরাসরি যেতে চাই। রিয়াজ, মার্কিন শুল্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আসলে আলোচনা চলছে এবং এই মুহূর্তে একটি স্থিতিশীল অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের রপ্তানিকারকরা এক ধরনের স্বস্তিতেই আছেন বলা যেতে পারে। তবে সেটিকে আরও বেশি কমিয়ে আনা এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে সেখানে। এই জায়গাটাতে আসলে অর্থনৈতিক কূটনীতির বিষয়ে কি আলোচনা হয়েছে, অর্থনীতিবিদরা কি পরামর্শ দিচ্ছেন? সাদাত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এখানে সকাল থেকে যে আলোচনাগুলো আমরা এখন পর্যন্ত শুনেছি, সেখানে আসলে ট্রাম্পের যে ট্যারিফ বা শুল্ক নীতি, যেটি বিশ্বব্যাপী একটি বাণিজ্য লড়াই বা বাণিজ্য যুদ্ধর মতো অবস্থা তৈরি হয়েছে, সেটিতে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ আসলে সেখানে কতটা সতর্ক অবস্থানে থেকে কতটা সমঝোতা করতে পেরেছে যুক্তরাষ্ট্রের সাথে, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে আলোকপাত হয়েছে। এবং সেখানে বিশিষ্টজনরা কথা বলেছেন, অর্থনীতিবিদরা কথা বলেছেন, সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনিও কথা বলেছেন। এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তারা বলেছেন যে এখানে আসলে সরকার অত্যন্ত কৌশলগতভাবে এবং খুবই চমৎকারভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের শুল্ক নীতি কমিয়ে আনার জন্য কাজ করতে পেরেছে। সরকারের প্রধান উপদেষ্টা জনাব শফিকুল আলম, উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, তিনি দাবি করেছেন যে সরকার কূটনীতিকভাবে অত্যন্ত জোরালো ভূমিকা রাখতে পেরেছে এবং সেখানে সারা বিশ্বের 4 থেকে 5টি দেশ 20% শুল্ক হার নির্ধারণ করতে পেরেছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এটি বাংলাদেশের জন্য যেমন একদিকে ইতিবাচক এবং বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটি অনেক বড় একটি সাফল্য এই সরকার আনতে পেরেছে বলে তিনি দাবি করেছেন। একই সাথে তিনি বলেছেন যে আগামীতে বাংলাদেশ যাতে এই ব্যবসা বাণিজ্য যুক্তরাষ্ট্রের বাজারে অব্যাহত রাখতে পারে, সেই সম্পর্ক জোরদার করার জন্য সরকার কাজ করছে এবং দিনে দিনে এই সম্পর্ক আরও বেশি জোরদার হবে। তিনি বলেছেন যে এই বর্তমান সরকারে যারা আছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সহ অনেকেই আছেন যাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভালো সম্পর্ক এবং তারা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে যাতায়াতের কারণে আসলে তিনি কাজ করেছেন। তো সেই ক্ষেত্রে আসলে তিনি বলেছেন যে এই সব মিলিয়ে আসলে কূটনৈতিক যে কৌশল বা সেই বিষয়গুলো বাংলাদেশ সফলভাবে দেখাতে পেরেছে। অন্যান্য অতিথি যারা আছেন, বিশেষ করে অর্থনীতিবিদ যারা কথা বলেছেন, তারা বলেছেন যে এই যে শুল্ক হারটি বাংলাদেশ নিয়ে আসতে পেরেছে সেটি আসলে বড় অর্জন। তবে এই অর্জনকে আরও সঠিকভাবে কাজ করার জন্য এখানে কিছু নীতিগত পরিকল্পনা বা কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা এবং ব্যাংক খাতের যে অচল অবস্থা, দুরবস্থা রয়েছে, উচ্চ সুদহার রয়েছে, এইসব জায়গাগুলোতে কাজ করতে হবে। একই সাথে ব্যবসায়ীদের অভ্যন্তরীণ যে জটিলতাগুলো আছে, কাস্টমস থেকে শুরু করে যতগুলো সমস্যা ফেস করছেন রপ্তানিকারকরা, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং এটি যদি নিশ্চিত করা যায় তাহলে একদিকে যেমন ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, রপ্তানির গতি আরও গতিশীল হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি রপ্তানি বাজারে আরও উজ্জ্বল হবে। একই সাথে এখানে বিশ্লেষক বা গবেষকরা আরও বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে তারা বলেছেন যে যখন ভারত এবং চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটি শুল্ক হারের একটি উচ্চ হার রয়েছে, সে কারণে আসলে সেসব দেশ থেকে, চীন এবং ভারত থেকে বাংলাদেশে এই মুহূর্তে ক্রয় দেশ আসতে পারে এবং সেই ক্রয় দেশগুলো ধরে রাখার জন্য কিন্তু বাংলাদেশকে কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে
কাজগুলো করার ক্ষেত্রে এখানকার যে সক্ষমতা অর্জন, অভ্যন্তরীণ যে সক্ষমতা, যেটি একটু আগে বলছিলাম যে জ্বালানি নিরাপত্তা, ব্যাংক এবং কাস্টমসের জটিলতাগুলো নির্ধারণ করা, এনবিআর, রাজস্ব বিভাগ সব কিছু মিলে যে জটিলতাগুলো রপ্তানিকারকরা ফেস করেন সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। একই সাথে বিদেশি বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে আসবে তাদেরকেও কিন্তু কাজ করার জন্য সুযোগ দিতে হবে, যারা তার কোনো ধরনের সমস্যা না হয়। এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং এখনও আলোচনা চলছে। আরও বেশ কয়েকজন অতিথি বা বিশিষ্টজন আছেন যারা কথা বলবেন এই বিষয়ে। সাদাত, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মার্কিন শুল্ক নীতি এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ডেইলি স্টার ভবনে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ সুমন। আমরা চলে যাচ্ছি এবার মতিঝিলে ঢাকা চেম্বারের কার্যালয়ে। সেখানে রাজধানী ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ এবং পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনা চলছে। আমরা সরাসরি যেতে চাই, সেখানে কথা বলছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। অনেকে জিজ্ঞেস করে সাস্টেইনেবল লাইফস্টাইল মানেটা কি। এই যে আমার দেশে অবস্থাপন্ন কৃষকের যে লাইফস্টাইল, সেটাই সাস্টেইনেবল লাইফস্টাইল। একটু আসি পরিবর্তনের কথা বলি আমরা। আমার বক্তব্যের শুরুতে একটা কথা একটু স্পষ্ট করে বলতে চাই। আমরা যারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বে আছি, অনেক সময় আমাদেরকে সাফল্য ব্যর্থতার মাপকাঠিতে মাপা হয়। আমি মনে করি না এটা সঠিক বলে। 1.5 বছরে আপনার সফল ব্যর্থতার বিষয় নাই তো কোনো। আপনার 1.5 বছরে প্রক্রিয়াটা শুরু হলো কিনা, উদ্যোগটা শুরু হলো কিনা, এবং সেই উদ্যোগ এবং প্রক্রিয়ার সাথে জনগণ সম্পৃক্ত হলো কিনা, এইটা মুখ্য একটা বিবেচ্য বিষয় হওয়া উচিত। একজন এখানে ট্রাফিক কন্ট্রোল নিয়ে বলেছেন যে উনি একটা রিপোর্ট দিয়েছেন, কেউ খুলে পড়ে দেখেন নাই। এটা হয়তো ঠিক না। রিপোর্ট যে ওনাকে একটা দিতে বলা হয়েছে, ওনাকে যে ডাকা হয়েছে যে একটা রিপোর্ট দেন না, একটু দেখে কিছু করা যায় কিনা, এইরকম প্রচেষ্টা প্রয়াস কিন্তু আগে কখনো শুরুই হয়নি। এখন পরিবর্তন চাই তো আমরা, সকলকেই পরিবর্তন চাইতে হবে। আমি যদি বুড়িগঙ্গার দূষণকারী ডাইং ইন্ডাস্ট্রিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই, কারণ তারা হ্যাবিচুয়াল পলিউটার, তাহলে কি হবে বলেন? বিরুদ্ধে কি কি ধরনের কাজগুলো হবে বলেন? একটা দেশের সার্বিক ল এন্ড অর্ডার সিচুয়েশনের সাথে সেই দেশে সবকিছু আপনার রিলেটেড। এখন কিন্তু আমরা গত 1 বছরে অনেক রকমের ঝুঁকি মোকাবেলা করে একটা পর্যায়ে এসেছি যখন আপনারা দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে উদ্যোগী হয়ে পলিথিন শপিং ব্যাগ যাতে কাউরান বাজারের কাঁচা বাজারে বিক্রি না করে সেই উদ্যোগে যাচ্ছেন। যখন শুরু করেছিলাম তার 3 মাস পরে যখন আমার সহকর্মীরা চকবাজারে গেল পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোকে বন্ধ করতে, আমার সহকর্মীদেরকে মেরে মাথা ফাটিয়ে দেয়া হলো। 1 বছর ডাউন দ্য রোড আপনি দেখছেন যে র্যাবের ডিজি মহোদয় নিজে যাচ্ছেন, এবং এইটা হচ্ছে যে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে এখন অনেকেই এগিয়ে আসছে। আমাকে যদি প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ কাঁচা বাজারে কেন বন্ধ হয় নাই, পলিথিন দুটো সমস্যা, একটা হচ্ছে প্রোডাকশনের সমস্যা, একটা হচ্ছে কনজাম্পশনের সমস্যা। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কেন বাজারে যাওয়ার সময় আপনার বাসা থেকে আপনার বাবার মতন করে ব্যাগটা নিয়ে যান না? কত কোটি মানুষের হাতে কত কোটি পলিথিন থাকবে, ওইটা ওই তত কোটি মানুষকে ডিসাইড করতে হবে। সরকার সচেতনতার কোনো অংশ বাদ রাখেনি। ঢাকা শহরে একটু আসি। পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না। কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেড কারখানা বন্ধ করলাম, সাথে সাথে শুরু হয়ে গেল তদবির। আশেপাশে তো আরো 2টা চলে, আমারটা বন্ধ করলেন কেন? দর্শক, রাজধানীর ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ এবং পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনায় কথা বলছিলেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা
রেজওয়ানা হাসান। আমরা এবারে যেতে চাই আলোচনায়। আমাদের সাথে একজন অতিথি আছেন, স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম, তিনি বিটিএম এর পরিচালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই। আমরা শুরুতেই জনাব খোরশেদ আলম আপনাকে দিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা আসলে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে শুল্ক রপ্তানি এবং এলডিসি উত্তরণ। আমরা জানি যে আগামী বছর আমরা এলডিসি থেকে উত্তরণ হচ্ছি, সেই সময় আমরা নানান ধরনের চ্যালেঞ্জ ফেস করব, সেটি আসলে সবাই মোটামুটি জানে। কিন্তু সরকার এই জায়গাটাতে এখন আলোচনা করছে যে সরকারের দিক থেকে এখন পর্যন্ত সেটি 26-এ চলে যাওয়ার পরিকল্পনা আছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আপনাদের দিক থেকে বলা হচ্ছে যে আপনারা আসলে প্রস্তুত না। তা আপনাদের এই প্রস্তুতির ঘাটতিতে আসলে কেন, মানে আপনারা এত বছরেও কেন 6 বছর 8 বছর সময় পাওয়ার পরেও কেন প্রস্তুত হতে পারলেন না? ধন্যবাদ আপনাকে। ধরেন আমাদের যে এলডিসিতে যাওয়ার কথা, এগুলার পরিকল্পনা কিন্তু পূর্ববর্তী সরকার থেকে বলা হয়েছিল, কিন্তু আসলে আমাদের যে ব্যবসা, আপনি জানেন যে আমাদের যে এক্সপোর্ট যেটা হতো, সেখানে কিন্তু আমাদের যে তথ্য দেওয়া হয়েছিল, সে তথ্যের ভিতরে আমাদের কিন্তু গভর্নমেন্ট ছিল, ইপিবি থেকে একটা বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংক থেকে একটা বলা হয়েছিল। এই দুটাতে আমাদের ব্যবধানের জন্য আমরা কিন্তু শঙ্কিত ছিলাম যে আসল কোনটা হচ্ছে। তবে আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের যে গ্যাস বিদ্যুতের যে প্রাইস বৃদ্ধি হয়েছে, এগুলা কোনো রকমে আমরা এখন সমন্বয় করতে পারি নাই। যার জন্য আমি মনে করি, বিশেষ করে টেক্সটাইল খাতের কথা আমি বলবো, টেক্সটাইল খাতের কথা যদি আপনি চিন্তা করেন, আমাদের এলডিসিতে যাওয়া উচিত হবে 2029-এ বা 30-এ গেলে আরও বেটার হবে। কারণ হচ্ছে আমাদের ভিতরে অনেক কিছু যেগুলো আছে, এগুলো সংশোধন এখনও করা হয় নাই। আমরা শুধু নিজেরা কথা বলতেছি, কিন্তু পলিসি কিন্তু কোনোটা মেকিং করা হয় নাই যে এটা হলে আমাদের কি কি ক্ষতিগ্রস্ত হবে, কোন কোন দেশে আমাদের ডিউটি আরও দিতে হবে, কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলো হবে। এভাবেই আমাদের এখন পর্যন্ত কোনো সঠিক, যেমন আপনার বিদ্যুৎ বা জ্বালানি, যেটা আপনার রপ্তানির জন্য সবচেয়ে বড় খাত, এই খাতের কিন্তু এখন পর্যন্ত কোনো পলিসি তৈরি হয় নাই। পলিসি বলতে আমি বলতেছি যে দেখেন, একটা জিনিস উৎপন্ন করতে বা যে কোনো জিনিস একটা প্ল্যানিং করতে হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা টেক্সটাইল মিল বলি বা যারা আমরা এই বিদ্যুৎ বা গ্যাসের সঙ্গে জড়িত, আমাদের কিন্তু কোনো পরিকল্পনা আমরা করতে পারি না। কারণটা কি? আপনি দেখেন বিদেশে, আপনার এখানে বহুবার বলেছে, বিদেশে যারা আপনার ইনভেস্টমেন্ট করার জন্য, বিনিয়োগ করার জন্য ডাকে, তাদের বলা হয় যে আপনার জন্য 7 বছরের জন্য গ্যাস মূল্য 7 টাকা, বিদ্যুতের মূল্য 5 টাকা, 7 বছরে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত আমাদের বিদ্যুৎ বা গ্যাসের যারা আমরা রপ্তানি করার জন্য এখানে শিল্পে বিনিয়োগ করেছি, আমাদের কাছে কিন্তু কোনো তথ্য বা কোনো পলিসি নাই, নীতিমালা নাই। এখন আমি যে একজনের সঙ্গে, একটা বিদেশের সঙ্গে এক্সপোর্ট করার জন্য কন্ট্রাক্ট করব, কিসের ভিত্তিতে করব? এখন আমি একটা অর্ডার নিলাম, মনে করেন 6 মাসের জন্য, এখন দেখা গেল 15 দিন পরে গ্যাসের দাম বেড়ে গেল, আমি টাকাটা কোথায় থেকে দিব? এইসব পলিসির জন্য কিন্তু অনেক মিল বাংলাদেশে, আপনি জানেন কিনা, অনেক মিল বন্ধ হয়েছে, অনেক মিল লোকসান হয়েছে, অনেকে ব্যাংক্রাপসি করেছে। কারণ হচ্ছে সর্বপ্রথম আমার এই লাইনে, টেক্সটাইল লাইনের জন্য সর্বপ্রথম দরকার বিদ্যুৎ এবং গ্যাস। তো এই বিদ্যুৎ গ্যাসের আপনি নিশ্চয়তা দিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস, এবং এইটার মূল্যটা আগামী 5 বছর বা 3 বছর আপনি কত রাখবেন সেটা আমাদের জানাই দিতে হবে। এগুলো করার পরে আমরা একটা প্ল্যানিং করব। প্ল্যানিং করার পরে আমরা নিজেদেরকে স্থিতিশীল অবস্থা আনতে পারবো যে হ্যাঁ, আমার শক্তি এখানে, আমি এই প্রাইজে কম্পিটিশন করতে পারবো বিদেশের সঙ্গে। তখন যদি আপনি এলডিসিতে চিন্তা করেন, তখন আমাদের অসুবিধা হবে না। এই জিনিসগুলো যদি আপনি না সাজায়, এই যে আজকে ব্যাংকের দেখেন। জি, আপনার কাছে আসবো, আমরা ব্যাংকের আলোচনায় আসবো। আমাদের কাছে সাথে জনাব মাহফুজ কবির আছেন। জনাব মাহফুজ কবির, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো, এই যে জনাব খোরশেদ আলম যেটি বলছেন যে এই যে 2018 সালে আসলে আমরা সকল ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও 8 বছরে যে প্রস্তুত হতে পারিনি, যে প্রস্তুত হতে পারলাম না 8 বছরেও, এটির পেছনে উনি সরকারের নানান ধরনের নীতিগত সমস্যার কথা বলছেন। সেই জায়গাটাতে আপনি কি একমত কিনা যে ব্যবসায়ীরাও কি আসলে ব্যবসায়ীদের জায়গা থেকে সেই প্রস্তুতিটা মানে তাদের দিক থেকেও কি আসলে তারা নেওয়ার চেষ্টা করেছে, নাকি সেই জায়গাটা প্রাইভেট সেক্টরেও ঘাটতি রয়ে গেছে? ধন্যবাদ। আমরা আসলে বেশি উৎসাহী ছিলাম 2018 সালে যখন আমাদের ফার্স্ট অ্যাপ্রুভালটা এলো, তো সেই সময়টাতে আমরা কিন্তু পুরো রাস্তায় নেমে গিয়েছিলাম আর কি। এটা রাস্তায় যতটা নেমেছি আমাদের নিজস্ব আগ্রহে, তার চাইতে বেশি ছিল আসলে সরকারের উদ্যোগ। তো
এবং আমরা উদযাপন করেছি সেটি। এবং একটা সময় আমাদের আসলে চিন্তা ভাবনা এরকম ছিল যে যেভাবে আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তাই সেই সময়টাতে আসলে 7% বেশি প্রবৃদ্ধি অর্জিত হচ্ছিল। হ্যাঁ, তো এবং আমাদের একটা ধারণা ছিল যে এই গতিতে যদি অর্থনীতি অগ্রসর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 2024-এর মধ্যে খুব ভালোভাবে আসলে এই এলডিসি থেকে গ্রাজুয়েট করতে পারবো। এই আত্মবিশ্বাসটাই আসলে আমাদেরকে ভুগিয়েছে। তার কারণ পরবর্তী সময় 2020 থেকে যখন আমরা দেখলাম যে একেবারে শুরু থেকে যে এই কোভিড-19-এর যেটা বড় রকমের ধাক্কা সারা বিশ্ব জুড়ে অর্থনীতিতে চাপ তৈরি করছে এবং বাংলাদেশের অর্থনীতিও কিন্তু বেশ খানিকটা ভুগেছে। এরপরে কিন্তু আবার 2021 সালে যখন রিভিউটা হলো, তখন মানে বিশেষ করে ইউএন থেকে যে রিভিউটা হলো, তো সেখানে কিন্তু বলা হলো যে না ঠিক আছে, এটা 24 নয় 26-এ। আসলে আমাদের ব্যাকফুটে যাওয়া উচিত ছিল 2020-এই, যখন কোভিড মহামারী শুরু হলো এবং পুরো অর্থনীতি যে এটা চাপের মধ্যে পড়ে গেল। এবং সেই যে এরপরে আমাদের যে এই মানে কোভিড-19 তো চলছিলই, এর মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেল। তো এখন অর্থনৈতিক পুনরুদ্ধার চলছে, এই অবস্থায় তো আসলে এই এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয় 2026-এর নভেম্বরে। তো এখন এই বিষয়গুলো আসলে আগেই আসলে সমাধান করা দরকার ছিল জাতিসংঘের সঙ্গে। কিন্তু এখন যে অবস্থায় আমরা পৌঁছেছি, একেবারে এই গ্রাজুয়েশনের শিডিউলটা আমাদের দ্বার প্রান্তে, মানে 2025-এর এখন আমরা অগাস্টে, তো আর 1 বছর আছে। তো এই অবস্থায় আমি মনে করি যে এখনো সময় রয়েছে। তার কারণ অর্থনীতিতে যে ধরনের আসলে ভালনারেবিলিটি ক্রিয়েট হয়েছে এবং এই মুহূর্তে প্রবৃদ্ধি হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, তো এবং রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে এবং নানাবিধ সংকট আছে আমাদের অর্থনীতিতে। তো এই অবস্থায় আমরা আসলে কিভাবে গ্রাজুয়েশনটা করবো এবং তখন যে ধাক্কাটা লাগবে অর্থনীতিতে তো কিভাবে সামলাবো। তো এখন ব্যবসায়ীদের তো শুধু দোষ দিলে চলবে না। সরকার যখন প্রথম গ্রাজুয়েশনের সংবাদটা পেল 2018-তে, তখন অর্থনীতির অবস্থা আর এখনকার অর্থনীতির অবস্থাতে এক নয়। এর মধ্যে তো অনেক বড় বড় ধাক্কা চলে গেছে। পুরো অর্থনীতি কিন্তু বড় রকমের এটা মানে চাপের মধ্যে থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ব্যাংক ব্যবস্থার যে বিপর্যয়। তো সব মিলিয়ে আমি মনে করি যে এখনো সময় রয়েছে যে জাতিসংঘের সাথে যদি আলাপ আলোচনা করে আসলে এটা শিডিউলটা একটু পিছানো যায়, তাহলে এটা অর্থনীতির জন্য ভালো হয়। সময় রয়েছে, কিন্তু সেই জায়গাটাতে আসলে জাতিসংঘকে বোঝানোর তো দরকার হবে যে আসলে যুক্তিসঙ্গ এখন পর্যন্ত যতগুলো দেশ আসলে গ্র্যাজুয়েশন পিছিয়েছে তাদের যুক্তিসঙ্গত কারণ ছিল বড় ধরনের ডিসরাপশন হয়েছে তাদের অর্থনীতিতে, তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে। কিন্তু বাংলাদেশ আসলে কি মানে বাংলাদেশের যে মানে তথ্যের কথা বলা হয়, যে তথ্যগুলো হয়তো বাড়িয়ে দেখানো হয়েছে, কিন্তু অর্থনীতিবিদরা অনেকে বলছেন যে এখনও যদি সেই সঠিক তথ্য যদি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ আসলে উতরে যেতে পারবে, যে 3টি সূচকে এখন পর্যন্ত আছে। তো তাহলে মানে বাংলাদেশ আসলে যৌক্তিক কি কারণ দেখাতে পারে, মানে বাংলাদেশের হাতে কি টুলস আছে যে আমরা এটা পেছানোর ক্ষেত্রে, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে? হ্যাঁ, না, বাংলাদেশের যে সমস্ত যে তথ্যগুলো তৈরি করা হয়েছে, যেটা বিবিএস তৈরি করেছে, তারাই তো আসলে আমাদের মূল উৎস এই তথ্যের। তো সেইখানে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে করতে পারবো না। 2018 সালে সত্যি সত্যি দেশের অর্থনীতি কোন অবস্থাতে ছিল সেটা কিন্তু আমরা এখন জানি না, ওটা জানা আসলে সম্ভব নয় এখন। এখন যেটা করা হচ্ছে নতুন করে কিছু ক্যালকুলেশন তারা করছে মূল্যস্ফীতির ক্ষেত্রে, জিডিপির ক্ষেত্রে। তো সেটা দেখা যাচ্ছে 2024-এর জন্য হচ্ছে। এই এই গত 6 বছরে মানে 2018 থেকে 24-এর মধ্যে অর্থনীতির কি অবস্থা ছিল সেটা আমরা একেবারেই জানি না। তো এখন এই যে পরিস্থিতি, তো এই কারণেই দেখা যাচ্ছে যে এই জিডিপি, তারপরে বিনিয়োগ, সঞ্চয়, তারপর অন্যান্য যে সমস্ত অর্থনৈতিক সূচক, বিশেষ করে যে দারিদ্র্যের কি অবস্থা, অর্থনৈতিক ভঙ্গুরতার যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো তো আমাদের জানতে হবে, তাই না? তো এখন ওইটা এখন এমন মনে হয় কি যে যদি কোনোভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করা সম্ভব হয় তাহলে এটা যেন করা হয়, এটা একটা। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে অর্থনীতি যদি ভঙ্গুরই না হয় তাহলে এই এখনো আমাদের ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারছে না কেন? এই অন্তর্বর্তী সরকার তো 1 বছরের চাইতে কিছুটা বেশি সময় দায়িত্বে আছে, এই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ব্যাংকগুলোর অবস্থা এরকম করুন, শেয়ার বাজারের অবস্থা করুন। তার মানে আমাদের অর্থনৈতিক শক্তিটা কোথায়? আমরা তো সেটাই দেখতে পাচ্ছি না। বিনিয়োগ কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। তো এই বিনিয়োগ সম্মেলন হল, তারপরেও কিন্তু কোনো কিছুর উন্নতি হচ্ছে না। না, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে যে সিডিপি কে বোঝানোর ক্ষেত্রে আমরা আসলে কি কারণ দেখাতে পারি, যৌক্তিক কি কারণ দেখাতে পারি? তো হ্যাঁ, তো সুতরাং এই বিষয়গুলো আমাদের বলতে হবে। মানে অর্থনীতির ভঙ্গুর যে পরিস্থিতি সেটা আমাদের ব্যাংক ব্যবস্থা থেকে পরিষ্কার, আমাদের শেয়ার বাজার থেকে পরিষ্কার, আমাদের থেকে বিনিয়োগের যে নিম্ন গতি, প্রবৃদ্ধি হচ্ছে না। তো আমরা কিন্তু এই প্রবৃদ্ধির যে বাবল সেটাই কিন্তু দেখিয়েছিলাম তাদেরকে যে 7%, 8% প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আসলে তো হচ্ছে যে 4%-এর নিচে। তো এখন এই এই জিনিসগুলো তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে অর্থনীতির অবস্থা খুব একটা ভালো নয়, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে অনেক। জি, অবশ্যই, নিশ্চয়ই এখানে আসলে মানে অর্থনীতির প্রকৃত অবস্থাটা আসলে তাদেরকে বোঝাতে হবে। অনেক ধন্যবাদ, আমরা আবারও ফিরবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম
যে এলডিসি গ্র্যাজুয়েশন এবং রপ্তানি শুল্ক এসব বিষয় নিয়ে আমাদের সাথে অতিথি যুক্ত আছেন। ফিরবো আবার আলোচনায় একটি বিরতির পর। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। শুল্ক রপ্তানি এবং এলডিসি উত্তরণ বিষয়ে আলোচনা করছি আমরা। স্টুডিওতে আছেন জনাব খোরশেদ আলম এবং জুমে যুক্ত আছেন ডক্টর মাহফুজ কবির। আমি আবারও জনাব খোরশেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা আসলে শুল্ক আলোচনায় যেতে চাই যে ট্রাম্পের যে শুল্কর আরোপের নতুন শুল্ক আরোপের কারণে আমাদের মধ্যে যে বিপর্যয়টা আসলে নেমে আসার একটি আশঙ্কা তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে আমরা আসলে এখন বেশ ভালো অবস্থানে আছি। আমরা গত কয়েকদিনের সংবাদ যদি দেখি বা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে 20% করার পরও আমাদের রপ্তানি ক্রয়াদেশ বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে রপ্তানি আসছে, চায়না থেকে আসছে, ভারত থেকে আসছে। ভারত আসলে বেশ বিপদের মধ্যে আছে। সবকিছু মিলিয়ে এখন নিশ্চয়ই রপ্তানিতে একটা ভালো অবস্থায় আমরা যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে যে ট্রাম্প প্রশাসন, ওখানে কিন্তু একটা আলোচনা হয়েছিল। ওনারা কি বলতে চেয়েছিলেন যে বাংলাদেশে আমাদেরকে ভ্যালুয়েশন বাড়াইতে হবে। আমাদের ভ্যালুয়েশন কিন্তু সত্যিকার অর্থে খুবই কম। আমরা এক্সপোর্ট করি, কিন্তু আমাদের সত্যিকারের ভ্যালুয়েশনটা কত? আমার মনে হয় 25 থেকে 30%-এর উপরে হবে না। এটা যদি আমরা 50% যেতে পারি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অর্থনীতির উন্নতি হবে। আমাদের এখানে যে আপনার ধরেন মিল ফ্যাক্টরিগুলো চালু হবে, কর্মসংস্থান হবে। এবং আসলে ট্রাম্প প্রশাসন চাচ্ছে কি, যে আপনি বিদেশ থেকে কোনো কাপড় কাঁচামাল এনে নিজের জিনিসটা দিয়ে তৈরি করেন, এক নম্বর। আর এখন যেটা শুল্ক কমানো হয়েছে, ট্যারিফটা কমানো হয়েছে, আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে, আমি যদি ভুল না করি, আমার মতে $7.8 বিলিয়ন আমেরিকান বাজারে আমাদের এই গার্মেন্টস রপ্তানি হয়। আমি আপনাকে বলতে পারি এভাবে, আমার নিজস্ব স্টাডি করে আমি বলতে পারি যে আগামী 1 বছরের ভিতরে বা 1.5 বছরের ভিতরে এটা 10 বিলিয়নে যাবে। কারণ হলো যে আমরা বাংলাদেশ থেকে যে আমরা কাপড়গুলো পাঠাই, তার ভিতরে সবচেয়ে সস্তা দামের যে টি শার্টগুলো যায়, আপনি জানেন কি না, এটার দাম $1.68 থেকে $1.70 একটা টি শার্টের দাম। সেই টি শার্টটা আপনার ভিয়েতনাম কখনো $2.30 নিচে কোনো টি শার্ট তারা বানায় না, বিক্রিও করে না। 1 নম্বর। 2 নম্বর হল আফ্রিকার একটা দেশ বানাতো, তারও এখন এটা কমে গেছে, তারা চাচ্ছে না এই সস্তার পণ্য বানাতে। তো বাংলাদেশ থেকে এই ধরনের পণ্যের অর্ডার আসবে, শুধু যে আমেরিকা থেকে তা না। চায়নার একটা বিরাট বাজার আমাদের বাংলাদেশে আছে। চায়না এখন সস্তা জিনিস বানায় না, তারা ইলেকট্রনিক্সে চলে গেছে, মোবাইলে চলে গেছে, তারা অন্য অন্য গাড়িতে চলে গেছে। তারাও ওখানে টেক্সটাইল মোটামুটি বন্ধ করে দিচ্ছে, অনেক টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। গার্মেন্টসও তারা চাচ্ছে না, যেহেতু আমেরিকার বাজার তাদের নাই। এই জন্য চাইনিজরাও চাচ্ছে এখানে আইসা নিজেরা ফ্যাক্টরি করে এখান থেকে তাদের মেড ইন বাংলাদেশ করে তারা এক্সপোর্ট করবে। তাদের কাছে কিন্তু অনেক বায়ার আছে। দ্বিতীয়ত হইল যে আমাদের যে যারা আসতেছে, এখন আমাদের এখানে কিন্তু ইনভেস্ট করার জন্য বহু লোক আসবে গার্মেন্টসের জন্য, কিন্তু আসল যে জায়গাটা কোথায়? আমরা বলতেছি আপনি আসেন, বিনিয়োগ করেন। আমার কিন্তু গ্যাস নাই, আমার বিদ্যুৎ নাই, আমার এক্সিস্টিং মিলগুলা বসে আছে। তো এখন ইদানিং আমাদের জ্বালানি মন্ত্রণালয় থেকে একটু আমাদের উপরে দৃষ্টি দেওয়া হয়েছে। কিছুদিন যাবৎ আমরা এই গ্যাসের লক্ষণটা ভালো দেখতেছি, কিন্তু এটা কতদিন এটা তো আমরা বলতে পারতেছি না। তবে এইটা যদি আমাদের ধরেন নিরবিচ্ছিন্ন দেওয়া হয়, আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট লাগবে না। আমাদের যে নিজস্ব মিলগুলো বন্ধ ছিল 30% 40%, সেটা উৎপাদন করতে পারবে। আর একটা হলো যে সর্বপ্রথম আমার বক্তব্য, এটা আমি বারবারই বলেছি, যে গ্যাসে আপনার কত পার্সেন্ট অপচয় হয়, এই অপচয়টা বন্ধ করতে হবে। অতিরিক্ত অপচয় হয়, অপচয়টা বন্ধ করলে এটা প্রাইসটা কমতে হবে। এটা যদি প্রাইস যদি আপনি 21 টাকা নিয়ে আসতে পারেন, আপনি কিন্তু বিদ্যুৎ যারা তৈরি করে তাদের দিচ্ছেন 14 টাকা 37 পয়সা। আমাদের এই মিলগুলো এক্সপোর্ট করে তাদের দিচ্ছেন 32 টাকা করে। এটা না করে আপনি 21 টাকা করে দেন। আমি বলতে পারি যে এইখানে আপনার 1 থেকে 2 বছরের ভিতরে আমাদের গার্মেন্টস পণ্য রপ্তানি হবে $80 বিলিয়ন। জি, আসবো আবার আপনার কাছে। জনাব মাহফুজ কবির, আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা শুল্ক কমাতে পেরেছি, আলোচনা চলছে আরও যাতে কমানো যায়। বাণিজ্য উপদেষ্টা এর মধ্যে বলেছেন যে তিনি আসলে 15% নিচে নামিয়ে আনতে চান এবং সেই আলোচনা চলছে। কিন্তু এই যে যেই অর্ডারগুলো এখন আসছে বিভিন্ন জায়গা থেকে, সামনে হয়তো আরও আসবে, চায়নার বাজার থেকে আসবে,
ভারত বা অন্যান্য জায়গা থেকে আসবে, এগুলো বাংলাদেশে তৈরি করার মতো যে সক্ষমতার জায়গাটা অতিরিক্ত রপ্তানির ক্ষেত্রে, সেই জায়গাটাতে যেটি খোরশেদ আলম বলছেন যে এখানে অনেকগুলো বাধা আছে, এই বাধাগুলো দূর করতে আসলে সরকারের যে এক ধরনের হলিস্টিক অ্যাপ্রোচ বা নীতি সহায়তা দেওয়া, সেই জায়গাটাতে আপনি ঘাটতি দেখেন কিনা? ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই বাধা যেটি আছে সেটি আসলে গ্যাস এবং বিদ্যুতের, এটি ছাড়া আমি মনে করি না সেরকম কোনো বড় বাধা আছে। এবং গ্যাসের প্রেশারটা যতটুকু দরকার ততটুকু দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আসলে গ্যাস দিতে হবে, এটা হলেই কিন্তু। আর বিদ্যুতের সরবরাহ এখন মোটামুটি ভালো, তবে আরেকটু ভালো করতে হবে, তার কারণ যেহেতু ভারত এবং চীন থেকে যে বিনিয়োগ আসছে, তো সেই বিনিয়োগগুলো তো অ্যাকোমোডেট করার জন্য এটা লাগবে। আর এর পাশাপাশি আমাদের যে বন্ধ হওয়া কারখানাগুলো আছে, যেটা 160টির বেশি এই মুহূর্তে এই আসলে আমাদের আরএনজি সেক্টরে, তো সেগুলো চালু করা এবং সেখানে প্রশাসক নিয়োগ, তো সেগুলোর জন্য আমি মনে করি যে একটা মানে পজিটিভ অ্যাপ্রোচ দরকার। তো এটা করলে আমি মনে করি যে যে অর্ডারগুলো আসছে এবং যে নতুন বিনিয়োগ আসছে, তো সেটা খুব ভালোভাবেই আসলে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। এবং একবার যদি এগুলো আমরা ক্যাপচার করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর ওই অর্ডারগুলো আর অন্য দেশে যাওয়াটা কঠিন হবে। কারণ বাংলাদেশে একটা সুনাম আছে যে আমরা সময় মতো পণ্য রপ্তানি মানে অর্ডারগুলোকে আমরা দেই, এবং একই সঙ্গে আমরা কিন্তু কম খরচে যে এটা উৎপাদন করি। তো এই সুনামটা কিন্তু আর সব দেশের নেই। তো এখন এই সামান্য পরিমাণে যে কাজটুকু করা, মানে গ্যাসটা ঠিক মতো দেওয়া এবং একই সঙ্গে যে বিদ্যুৎ দিলে, আমি মনে করি যে এইটা খুব সহজেই আমরা এইটাকে ক্যাপচার করতে পারবো। জি, অবশ্যই এটি একটি বড় কারণ। আর হচ্ছে যে আলোচনাটা আসলে এখন চলছে, আপনার কি মনে হয় যে এটি এই শুল্কটা আরো কমিয়ে আনা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার কারণ আমরা 35 থেকে 20 করেছি, এখন আর বাকি যে 5% কমানো, এটা কিন্তু একেবারে তেমন কোনো সমস্যাই নয়। তবে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু নতুন অর্ডার আসছে, তার মানে কি, মানে হচ্ছে যে আমাদের এই ট্রেড গ্যাপ কমানোর জন্য আমরা যে সমস্ত উদ্যোগ নিয়েছি, মানে তাদের ওইখান থেকে আমরা আমদানি করব সেই খাদ্যপণ্য, তারপরে যে শিল্পের কাঁচামাল এবং এই যে স্ক্র্যাপ আয়রন, তারপরে একই সঙ্গে যে উড়োজাহাজ আমদানি করবো, এবং বিভিন্ন রকমের আমদানির তালিকা আমরা দিয়েছি। এখন যদি আমাদের এই ট্রেড গ্যাপটা না কমে বরং আরেকটু বেড়ে যায় যদি এই রপ্তানি বৃদ্ধির কারণে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তার মানে হলো যে তাদের কাছ থেকে আমাদের আরো বেশি পরিমাণে আসলে পণ্য আমদানি করে, হ্যাঁ, দেখাতে হবে যে আমাদের ট্রেড গ্যাপ সেটা কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তখন আমাদের আরো শুল্ক কমানো সম্ভব। যেটা একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আসলে আমরা কি আমদানি করছি, সেই জায়গাটাতে আমাদের নিশ্চয়ই সামনে আমদানি আরো। আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এখানে আরও অনেক সুযোগ আমাদের হাতে আছে। আপনি জানেন কি না, এরকম একটা আলোচনা চলছে। আমাদের যারা ওইখানে আলোচনায় গিয়েছিলেন, বাণিজ্য উপদেষ্টা প্লাস আমাদের বিটিএমের প্রতিনিধিরা, ওখানে কিন্তু আরেকটা আলোচনা হয়েছে, যেটা এখন পর্যন্ত অর্ধেক অবস্থায় আছে। বলতে জিনিসটা হবে যে আমরা যদি আমেরিকা থেকে তুলা কিনি, যেই পরিমাণ আমরা তুলা কিনবো, মনে করেন যে আমরা চাচ্ছি যে $1 বিলিয়ন আমরা ইউএসএ থেকে তুলা কিনবো, এটাও কিন্তু হতে পারে ওই $1 বিলিয়ন উপরে কোনো ট্যারিফ হবে না, এক নাম্বার। 2 নম্বর হলো আমরা যেটা আরেকটা প্রস্তাব দিয়েছি, যেটা আমাদের সেটি এর মধ্যে কিন্তু তাদের সার্কুলারে বলা আছে যে আমেরিকার কন্টেন্ট যদি ব্যবহার করা হয় কমপক্ষে 20%, তাহলে সেই 20%-এর উপরে আসলে ওই নতুন যে বাড়তি যে ট্যারিফ সেটি প্রযোজ্য হবে না। সেটা যদি 50% হয় তাহলে 50%-এর উপর হবে না। তার মানে এখানে একটি বড় সুযোগ আছে। আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে এই যে আমেরিকার তুলা আনা এবং ব্যবহার করা, আপনারা তো যেহেতু সরাসরি এটি করছেন টেক্সটাইল মিলে, মানে এটি কতটা আমাদের জন্য সহজ হবে বা এখানে কোনো ধরনের জটিলতা আছে কিনা? হ্যাঁ, এখানে জটিলতা একটা আছে। সেটা হলো যে আমাদের আমেরিকান তুলা সবচেয়ে উন্নত মানের তুলা, আমাদের এটা ওয়েস্টেজও 2% কম অন্যান্য দেশের চেয়ে। এখন আমাদের এটার দাম ধরেন পাশের দেশের তুলনায় 8 সেন্ট বেশি পার পাউন্ড। এই যে কস্টটা, এটা আমাদের যারা লোকাল আমাদের কাছে সুতা কিনে, তারা কিন্তু এটা দিতে চায় না, যে আমাদের লোকালি জিনিস দিতে চায় না। দ্বিতীয়ত হলো পার্শ্ববর্তী দেশে তারা যে লোকাল মার্কেট আছে, সেখান থেকে তারা 13% কমে দেয়। আমাদের সরকার আমাদের কোনো ইনসেন্টিভ দিচ্ছে না। এখন যদি আমাদের সরকার আমাদের 10% ইনসেন্টিভ দেয়, প্লাস এই আমেরিকান তুলাটা আমরা পাই, তাহলে আমি মনে করি আমেরিকা থেকে $1 বিলিয়ন তুলা কেনা কোনো ব্যাপারই হবে না, এটা আনা যাবে। এই $1 বিলিয়নের বেনিফিটটা কিন্তু আমাদের গার্মেন্টস বাইরে পাবেন। কিন্তু ওনাদেরকে এই ধরনের চিন্তা করতে হবে যে আমেরিকা থেকে যে তুলাটা আসছে, সেই তুলাটা সুতা উৎপন্ন করার পরে আমাদের কাছে যে দামটা বেশি, এই পরিমাণ বেশি দিয়ে যেন উনি এটা কিনলে ওনার এক্সপোর্টের যে টাকাটা বাঁচবে, তাতে কিন্তু বেনিফিট বেশি হবে ওনার। অতএব ওনার চিন্তা করতে হবে যে আমি বাংলাদেশি পণ্যটা এখান থেকে ইউজ করব। দ্বিতীয়ত হলো আমরা আমেরিকার কাছে আরেকটা প্রস্তাব দিয়েছি যে যেহেতু আমেরিকা থেকে তুলা আসতে আমাদের সময় লাগে 2 মাস, এটাকে আরো সহজ করার জন্য
যাতে আমরা আমেরিকার সাথে মানে কন্টিনিউয়াসলি তুলাটা আমরা ইউজ করতে পারি। আমরা বলেছি যে আপনাদের আমরা টার্মিনাল দিব একটা তুলার জন্য, ওনারা তুলাটা এখানে স্টক করবে, আমরা এলসি দিয়ে 2 দিনের ভিতরে নিয়ে আসবো। এটার জন্য কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে চিটাগংয়ে। তবে আমার আর একটা মানে উপদেশ থাকবে, এটা চিটাগং হতে পারে বা আমাদের পানগাঁও এলাকা, এটা আমাদের জন্য আরো সহজ হবে। পানগাঁও এলাকাটা আমাদের ইউজ হচ্ছে না এবং বিজি না, যে চিটাগংটা যেরকম বিজি, ওইখানে না দিয়ে যদি আমরা ওইখান থেকে মানে মাদার ভেসেলে আনার পরে যদি তুলাটা আমরা লোকাল ইয়েতে বার্জার করে নিয়ে আসি, বার্জে করে নিয়ে এসে যদি ইয়েতে পানগাঁও রাখি, এখান থেকে কিন্তু আমাদের আশেপাশে গাজীপুর, সাভার যেসব মিলগুলো আছে, নারায়ণগঞ্জ, এসব এলাকায় তুলা আনতে আমাদের সহজ হবে, রাস্তা ট্রান্সপোর্টের ঝামেলা হবে না। তবে আমি সরকারকে বলবো বা আমাদের উপদেষ্টা মহোদয় যারা গিয়েছিলেন তাদের বলবো যে আপনার চিটাগংয়ের পরিবর্তে পানগাঁও এলাকাটা বেছে নেন, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে এবং কষ্টও আমাদের কম পড়বে। জি, আমরা আলোচনা শেষ করতে হবে। আমরা জনাব মাহফুজ কবির কাছে যেতে চাই, 1 মিনিটে আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, ধন্যবাদ। এখন যেহেতু একটা মোমেন্টাম তৈরি হয়েছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা একটা ইতিবাচক উদ্যোগ, এবং একই সঙ্গে বিশ্বে কিন্তু আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে যে আমরা কিন্তু সেই 35% থেকে 20% এসেছি, এবং বাংলাদেশে অনেক অর্ডার আসছে, তারপরে একই সঙ্গে যে বিনিয়োগ আসছে। তো এইটাকে আসলে ক্যাপিটালাইজ করতে হবে। তার কারণ এখন দেখা যাচ্ছে যে ভারতের পাশাপাশি পাকিস্তান থেকেও কিন্তু অর্ডার বাংলাদেশে চলে আসছে, যদিও তাদের শুল্ক কিছুটা কম বাংলাদেশের তুলনায়। তো এই বিষয়গুলোই হচ্ছে সবচেয়ে ইতিবাচক দিক, এবং এইটাকে আসলে নাচার করতে হবে। এবং এই সুযোগে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের যে তৈরি পোশাক, এগুলা কিন্তু আমাদের দাম সবচেয়ে কম, মানে যারা বায়ার তারা কিন্তু সবচেয়ে কম দাম দেন বাংলাদেশকে। তো এখন প্রাইসের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা মানে ইমপ্রুভ করতে পারি কিনা, আমরা হাই এন্ডের প্রোডাক্টের দিকে আসলে যাওয়া উচিত। হাই এন্ডের প্রোডাক্টের দিকে, প্লাস আমরা যেগুলো তৈরি করছি তো সেগুলোর ক্ষেত্রে দামের ক্ষেত্রে কিছুটা দর কষাকষি করতে পারি কিনা, যেহেতু আমাদের একটা গ্রিন ফ্যাক্টরি আছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। তো এখন সেইটাকে আরেকটুখানি আমরা প্রচারণার মাধ্যমে একটু বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি কিনা যে আমাদের পণ্যগুলো গ্রিন প্রোডাক্ট, তো সুতরাং এটার জন্য আমরা কিছুটা হয়তো দাম বেশি নিতে পারি। তার মানে আসলে এই শুল্কের বিষয়টা আসলে আমাদের জন্য একটি ইতিবাচক জায়গা তৈরি করেছে শেষ পর্যন্ত, সেটি আমরা বলতে পারি। জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। জনাব খোরশেদ আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম রপ্তানি এবং শুল্ক, সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ, সেসব বিষয় নিয়ে। এরই সাথে আরেকটি বিরতির সময় হচ্ছে, ফিরব একটু পর, সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। মার্কিন শুল্ক নীতি এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে সেমিনার চলছে, সেখানে আমরা চলে যাচ্ছি। সেখানে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে, ধরেন আপনি বাংলাদেশের বিজনেস বিডার কথা ধরেন, আমার কাছে অনেক ফরেন ইনভেস্টররা আসে, আসার পরে বিডাতে তারা দর্শক, আমরা গেছিলাম রেজিস্ট্রার ভবনে, সেখানে মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা চলছিল। এবারে চলে যাচ্ছি জনপদের শিল্প বাণিজ্যের খবরে। দেশের সরু চালের অন্যতম মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে মোকামে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামে। এখনও বাজারে মোটা চালের কেজি 60 টাকা, মাঝারি মানের চাল 70 থেকে 75 এবং সরু চাল 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। কিছু চাল বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না। দর্শক, ভালো খবর নেই। ইলিশের বাজারেও বরিশালে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অল্প কিছু মাছ বাজারে উঠলেও তা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। খুচরা বাজারে 300 থেকে 400 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। জেলে এবং ব্যবসায়ীদের দাবি, সাগরে কিছু ইলিশ পাওয়া গেলেও জলবায়ুর পরিবর্তন, ডুবোচর সহ নানা প্রতিবন্ধকতায় কমছে মিঠা পানির ইলিশ, তাই দামও নাগালের মধ্যে আসছে না। সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জের খবর নিয়ে শেষ করব এখনকার আয়োজন।
প্রকৃতির ক্যানভাসে খুব যত্ন করে আঁকা পাহাড়, নদী এবং পাথর মিলেমিশে একাকার। বলছি ধলই নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জের কথা। এক কথায় যা সাদা পাথরের স্বর্গরাজ্য। দূর দূরান্ত থেকে যা দেখতে ছুটে আসেন হাজারো মানুষ। দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে জেলা প্রশাসনের সুদৃষ্টির পরামর্শ পরিবেশ কর্মীদের। রিপোর্ট রিশাদ হাসানের। দূর মেঘালয়ের পাহাড়ের বুকে জমে থাকা অনন্ত কবিতার নাম ভোলাগঞ্জ সাদা পাথর। কবির ভাষায় এ যেন ঝর্ণা হয়ে ঝরে পড়া পাহাড়ের নিঃশ্বাস, পাথর ছুঁয়ে জলের ফল্গুধারা। সিলেট সীমান্তবর্তী এই এলাকার একটা ক্লান্ত বিকেল, যে বিকেলের কবিতায় মেঘালয়ের পাহাড় থেকে ঝর্ণা ছুটছে তৃষ্ণার্ত ধলয়ের বুকে। নদীতে মেশার আগে সাদা পাথর ছুঁয়ে যাওয়া জলধারা ভিজিয়ে যাবে যে কারো মন। যা দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ। সাদা পাথর জায়গাটা অত্যন্ত মনোরম দেখার মতো। তো এটা দেখার জন্য পরিবার পরিজন নায়নাতকুন নিয়ে আসলাম। এখানে আরো দোকানপাট বা বাড়িটার হলে আরো ভালো হইতো, বা পর্যটন জায়গাটা আরো সুন্দর হলে ভালো হইতো। এই ভিউটা যদি পানির জন্য এটা আরেকটু বেশি ভালো লাগতেছে, যে এখানে একটু ভিজা যাবে। অপরূপ বাংলার এই রূপ দেখতে দেশি পর্যটকের আনাগোনা বেশ, তবে বিদেশি পর্যটক প্রায় শূন্যের কোটায়। সুযোগ সুবিধা বাড়ানো গেলে সাদা পাথরও হতে পারে ভারতের মেঘালয়ের মতোই পর্যটন কেন্দ্র বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। অতীতেও আছে, কিন্তু এখন বিস্তৃত হয়েছিল। অতীতে শুধু আমাদের আধ্যাত্মিক পর্যটন, শাহজালাল, শাহপরান এবং প্রাকৃতিক পর্যটন বলতে আমরা শুধু জাফলংটাকেই জানতাম, কিন্তু এখন কিন্তু প্রচুর বিস্তৃত হয়েছে। প্রকৃতির নিঃশব্দ এই শিল্পকলা দেখতে চাইলে ঢাকা থেকে যেতে হবে সিলেট। সেখান থেকে অটোরিকশা যোগে যাওয়া যাবে ভোলাগঞ্জ। সারিঘাট থেকে নৌকা যোগে ধলয়ের বুক চিরে পৌঁছানো যাবে সাদা পাথরের জাদুকরী প্রান্তরে। পড়ন্ত বিকেলে ধলই নদীর উপর ছুটে চলা নৌকা আর স্রোতের সিম্ফনি শহরে যান্ত্রিকতাকে ভুলিয়ে দিবে নিমিষেই। জীবন যখন শহুরে নানান সত্যি আর মিথ্যার দোলাচলে দিশেহারা, ঠিক সেই সময় পাহাড়, পাথর আর নদীর এই অপরূপ সৌন্দর্য আপনাকে দিতে পারে এক চিলতে সুখ, যেই সুখকে ফ্রেমবন্দি করে মানুষ জিয়ে রাখে বছরের পর বছর। ধলই নদীর তীর থেকে রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জলাবদ্ধতার কারণে আমনের আবাদ করতে পারছেন না প্রায় 250 কৃষক। তাদের অভিযোগ, কৃষি বিভাগ সহ প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো সমাধান মেলেনি। পানি নিষ্কাশনে খাল পুনঃখননের দাবি ক্ষতিগ্রস্তদের। দিনাজপুর জেলার প্রায় সব অঞ্চলে যখন বছরে 3 থেকে 4 ফসল আবাদে ব্যস্ত কৃষক, উল্টো চিত্র ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মহদীপুর গ্রামের। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাচ্ছেন না এই এলাকার কৃষক। কৃষক আমিরুল ইসলাম বোরো মৌসুমে ধান চাষ করতে পারলেও গত 13 বছরের বেশি সময় ধরে আমনের আবাদ করতে পারছেন না তিনি। এতে প্রতি বছর প্রায় লাখ টাকা লোকসান গুনতে হয় তাকে। বহুত লস। মনে করো যদি 20 মণ করে হয় তা 80 মণ ধান, দাম কত হিসাব করে দেন, কত লস আছে। শুধু আমিরুল ইসলাম নয়, উপজেলার লক্ষ্মীপুর, মহদীপুর ও বারাইপাড়া 3 গ্রামের প্রায় 250 কৃষকের একই অবস্থা। পানিতে তলিয়ে আছে প্রায় 5 শতাধিক একর জমি। 17 বছরে কোনো আমন ধান হয় না এই জমিতে। আমরা বুড়ো ধানে একটু করে পাইলেও একটু ক্ষতি হয় আধেক, তারপরে আমন ধান একটুকুও পাই না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে এমন পরিস্থিতির জন্য দুষছেন কৃষক। পানি নিষ্কাশনের জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের। কয়েক বছর থেকে পানি নিষ্কাশন না হয়, পানি না নামাতে আমনের আবাদ একদম হয় না। যে আপনারা দ্রুত গতিতে আমাদের এই পানিটা নিষ্কাশন করেন। আমাদের ধানের যে মৌসুম, আমাদের এলাকায় যে সুষ্ঠু সুন্দরভাবে ধান আবাদ হয় অন্যান্য মাঠে, ঠিক পূর্বের ন্যায় আমরা এই স্বাভাবিকতাটা যেন ফিরে পাই। পানি নিষ্কাশনের জন্য এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানেল পুনঃখননের দাবি কৃষি বিভাগের। জেলা প্রশাসনকে জানিয়েছি, সেখানে যদি তারা যৌথ উদ্যোগে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা নিতে পারে তাহলে এটা দ্রুত আশু সমাধান হওয়া প্রয়োজন। তাহলে সেখানকার প্রায় 200 থেকে 250 কৃষক উপকৃত হবে। কৃষি বিভাগের তথ্যমতে এই অঞ্চলে আমন মৌসুমে অনাবাদি পড়ে থাকে প্রায় 1,500 বিঘা জমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
মার্কিন বেশ কিছু পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কানাডা। শুক্রবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও জানান তিনি। কার্নি আরও জানান, আপাতত মার্কিন গাড়ি, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর কানাডিয়ান শুল্ক প্রত্যাহার করা হবে না। এর আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে 35% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েতে গাড়ির গ্যারেজে কাজ করে বা নিজস্ব গ্যারেজ গড়ে সফলতা পেয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মেধা এবং সততার কারণে তারা কুয়েতি নাগরিকদের আস্থা এবং সম্মান অর্জন করেছেন। শ্রম আর ইচ্ছাশক্তি থাকলে প্রবাস জীবনেও সফলতা তারই প্রমাণ এই প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শুরু করেছিলেন একেবারে অদক্ষ কর্মী হিসেবে, কেউ আবার শূন্য হাতে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। আজ তাদের অনেকেই প্রতিষ্ঠিত, কেউ দক্ষ মেকানিক, আবার কেউ সফল গ্যারেজ মালিক। কুয়েতের রাজধানী কুয়েত সিটির শুয়েক এলাকাতে আছে বেশ কয়েকটি গ্যারেজ, আর এসব গ্যারেজের বড় একটা অংশই পরিচালনা করেন বাংলাদেশিরা। আমি কুয়েতে আসছি 2004-এ। আসার পরে আমি গ্যারেজে কাজ করতাম, গ্যারেজে কাজ করবো, গ্যারেজে কাজ শিখছি। শেখার পর আলহামদুলিল্লাহ এখন নিজেই দোকান নিচ্ছি এখানেই। এক সময় যারা এসেছিলেন খালি হাতে, তারাই আজ সাফল্যের আলোয় আলোকিত। কেউ শিখছেন নতুন প্রযুক্তি, কেউ গড়ে তুলেছেন দীর্ঘ অভিজ্ঞতার ভান্ডার। 6 বছর বা 7 বছর আমি চাকরি করছি। চাকরি করার পরে আলহামদুলিল্লাহ নিজস্ব দোকান আছে, নিজের দোকান দিছি, নিজে দোকান করতেছি। গাড়ি গ্যারেজ থেকে প্রতিষ্ঠানে মালিকানা বাংলাদেশিদের এই অগ্রযাত্রা প্রমাণ করে শ্রম আর ইচ্ছাশক্তি থাকলে প্রবাস জীবনেও সফলতা সম্ভব। আর তাদের এই সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের প্রবাসীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।